ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খবরে চাঙ্গা দেশের পুঁজিবাজার, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি কাটছে না অপেক্ষার প্রহর। দারিদ্র্য, উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে গভীর সংকটে ব্যাংকিং খাত, চলতি বছর প্রবৃদ্ধি কমবে আভাস বিশ্বব্যাংকের। জমি কেনাবেচায় ক্রেতা নন, কর দেবেন বিক্রেতা, পরিকল্পনা করছে রাজস্ব বোর্ড, জানালেন চেয়ারম্যান। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতির খবরে চাঙ্গা হয়ে উঠেছে দেশের পুঁজিবাজার। একদিনের সূচক বেড়েছে 161 পয়েন্ট, লেনদেন হয়েছে প্রায় 1000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা, সরবরাহ সংকটের শঙ্কা কেটে যাওয়ায় বিনিয়োগকারীদের মাঝে ফিরতে শুরু করেছে আস্থা। যুদ্ধবিরতি দীর্ঘায়িত হলে পুঁজিবাজারে ইতিবাচক এই ধারা টেকসই হবে বলে মনে করছেন তারা। রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর স্বস্তি ফিরেছিল দেশের পুঁজিবাজারে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধে সেই স্বস্তি আর দীর্ঘায়িত হয়নি। 1 মাসেরও বেশি সময় ধরে শঙ্কা আর অজানা অনিশ্চয়তায় দিন কাটছিল বিনিয়োগকারীদের। তবে অবশেষে থেমেছে যুদ্ধের দামামা। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র, আর এই খবরই চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার। বুধবার লেনদেন শুরুর মাত্র কয়েক মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ছাড়িয়ে যায় 100 পয়েন্ট। দিন শেষে যা 161 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5317 পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় 1000 কোটি টাকা, বেড়েছে অন্যান্য সূচকও। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে এই যুদ্ধটার একটা পরিস্থিতি আমরা ভালোর দিকে যেতে দেখছি, এবং সেটারই প্রতিফলন আজকে আমাদের যে স্টক মার্কেটে প্রায় 150 পয়েন্টের উপরে এবং 1000 কোটি টাকার উপরে আমাদের ট্রেড হয়েছে। আমি আশা করব এই যে ইতিবাচক ধারা একটা হলো, বা ইনভেস্টররা আশা নিয়ে ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ হলো। যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হলে সেই সাথে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে পুঁজিবাজারের এই চাঙ্গা ভাব টেকসই হবে বলে আশা করছেন বিশ্লেষকরা, যা দীর্ঘমেয়াদে বাজারের গভীরতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করবে। তবে শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যদি যুদ্ধটা আপনার এখানেই শেষ হয়, তাহলে আমাদের মোটামুটি আমরা আশা করতে পারি যে মার্কেটটা এই লেভেলে সাস্টেইন করবে। একটা নতুন সরকার আসছে, বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার আসছে। এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, বিনিয়োগকারীদের অনেক প্রত্যাশা, এবং আমরা বিশ্বাস করি যে এই সরকার এই আমাদের প্রত্যাশা পূরণের জন্য যেটা করণীয় সর্বাধিক পরিমাণ কাজ ওনারা করবেন, পলিসি সাপোর্ট দিবেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এশিয়া সহ অন্যান্য অঞ্চলের শেয়ার বাজারেও চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে অব্যাহত রয়েছে জ্বালানি তেলের সংকট। অভিযোগ, ডিজেল, পেট্রোল কিংবা অকটেন পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। পেট্রোল পাম্প সংশ্লিষ্টদের দাবি, পিপিসি নিয়ন্ত্রিত ডিপো থেকে 3 দিন জ্বালানি তেলের সরবরাহের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে। যানবাহনের লম্বা সারি, তেল পাম্পে দীর্ঘ অপেক্ষা, আর ফিলিং স্টেশনে নেই তেল। এ যেন রাজধানীর পাম্পগুলোর নিয়মিত চিত্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশে হিমশিম খাচ্ছে দেশের জ্বালানি তেলের বাজার। ডিজেল কিংবা অকটেন নিতে আসা গ্রাহকরা কেউ 2 ঘন্টা, কেউ বা আবার 4 ঘন্টা অপেক্ষা করছেন পাম্পগুলোর সামনে। সকাল 7টা বাজে রান্না গেছি, এখন তো তেলের কোনো খবর নেই, তেল নাই, তেল আসলে দিলে তেল দিচ্ছে না, তেলের গাড়ি আসে নাই এখন। প্রতিদিন মনে করেন এরকম তেলের সিরিয়াল থাকে, 10টা করে তেল দেয়, যাওয়া আসায় তো তেল শেষ হয়ে যায়। স্কুল ডিউটি, অফিস ডিউটি সব মিলাই মনে করেন তেলের ঘাটতি সবার এরকম। এখন এটা তো এখন এলপিজি আর সিএনজি দিতেছে, আর তেলে যারা তেল নিবে তারা সিরিয়াল অনেক দূর পিছনে বসে রয়েছে, তেল আসলে পরে আর দেওয়া শুরু করবে। এদিকে চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ায় হতাশা প্রকাশ করছেন পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। 13,500 লিটার অকটেন দেয়, তাই আমরা কুলাইতে পারতেছি না। এখন যদি 9,000 দেয়, সেটা আমরা কিভাবে কুলাবো? হ্যাঁ, এটা আমার হয়তো আমার সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাই এটা আসলে কাস্টমারকেও আমরা খুশি করতে পারতেছি না, আর কেন এরকম হচ্ছে তাও আমরা বলতে পারতেছি না। সংকট মোকাবেলায় গ্রাহক পর্যায়ে তেল সরবরাহে সরকারকে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান সংশ্লিষ্টদের। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এবছর বাংলাদেশে প্রায় 12 লাখ দরিদ্র মানুষ বাড়তে পারে।
উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের প্রকৃত আয় কমতে পারে। তারা দারিদ্র্য সীমার উপরে উঠতে পারবে না এমন কথা বলছে বিশ্বব্যাংক। এছাড়া চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে 3.9% দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ করে এসব তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে বৈদেশিক মুদ্রার স্বল্প রিজার্ভ, কঠোর আর্থিক নীতি বিবেচনায় বৈশ্বিক বিপর্যয় সামলানোর ক্ষমতা বাংলাদেশের অত্যন্ত সীমিত। কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি। টানা 3 বছর ধরে প্রবৃদ্ধির গতি মন্থর। উচ্চ মূল্যস্ফীতি আর বিনিয়োগ খরায় বাড়ছে দারিদ্রতা ও বেকারত্ব। সেই সাথে ব্যাংকিং খাতের সংকট, এর সাথে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন বাস্তবতায় বুধবার ঢাকাস্থ কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ করেছে বিশ্বব্যাংক, যেখানে বলা হয় উচ্চ মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং ব্যাংকিং খাতের গভীর সংকটের কারণে 2026 সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে 3.9%। Coming into fiscal year 26, we see that economic activity was subdued yet again. We're expecting growth in this fiscal year to be 3.9%. প্রতিবেদনে দেখা যায় দেশের কর জিডিপি অনুপাত 15 বছরের মধ্যে প্রথমবারের মতো 7% নিচে নেমে এসেছে, যা উন্নয়ন খাতে বিনিয়োগের সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে। মুদ্রাস্ফীতির চাপে ক্রয় ক্ষমতা কমছে সাধারণ মানুষের, সে তুলনায় বাড়ছে না মজুরি। ফলে নতুন করে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে আরও 14 লাখ। ব্যাংকিং ও আর্থিক খাতের অবস্থাও নাজুক। Of the rules relevant for the banking sector remains absolutely fundamental, so that the future brings better than what had been the past, and then the banking sector can resume. So we totally agree on the importance of making sure that the supervisor has the tools to deal with failing banks. তবে এসব ঝুঁকি সত্ত্বেও প্রতিবেদনে অর্থনীতি পুনরুদ্ধারের আশাও দেখানো হয়েছে। 2026 সালের নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এবং রাজস্ব আদায়, আর্থিক খাতে শৃঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত কাঠামোগত সংস্কার করা হলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলছে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এই সংস্থাটি। As quickly as possible, the needed policy reform. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। জমি কেনা বেচার সময় ক্রেতা নয় বরং বিক্রেতার উপর কর আরোপের পরিকল্পনা করছে এনবিআর। জমির দলিল মূল্য এবং প্রকৃত মূল্যের মধ্যে বিশাল তফাৎ দেখানো হয়। এতে যে কর ফাঁকি দেওয়া হয় তা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার রাজধানীর প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। উচ্চ কর ও রেজিস্ট্রেশন ব্যয়, ড্যাব জটিলতা এবং কাঁচামালের দাম বাড়ায় স্থবিরতা চলছে দেশের আবাসন খাতে। আবাসন ব্যবসায়ীরা বলছেন, ফ্ল্যাট বা প্লট বিক্রিতে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ডিউটি, আয়কর, ভ্যাট মিলিয়ে প্রায় 12 থেকে 15% অতিরিক্ত ব্যয় হচ্ছে, যা ক্রেতাদের ওপর বড় চাপ। এমন বাস্তবতায় বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত আগামী 2026-27 অর্থ বছরের চলমান প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে আবাসন খাতের ব্যবসায়ীরা জমি কেনাবেচায় রেজিস্ট্রেশন ফি এবং উৎসে কর কমানোর দাবি জানায়। তাই টেক্স বেসিস আপনি 6 মাসের জন্য রেজিস্ট্রেশন কমায় দেন, আপনার রাজস্ব যদি না বাড়েন, আজকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমরা রাজস্ব ভরি আপনি বাড়াই দেব। তবে জমি কেনাবেচার সময় ক্রেতা নয় বিক্রেতার ওপর কর আরোপের কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এমনকি দলিল মূল্য এবং প্রকৃত মূল্যের মধ্যে বিশাল ফারাক দেখিয়ে কর ফাঁকি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। আনফরচুনেটলি এই টাকাটা পুরোটাই বায়ারকে দিতে হয়, একদম উল্টো, একদম বেআইনি কাজ। তাতে যেটা হয়েছে, আপনারা বলছেন আমাদের জমি কেনাবেচা হচ্ছে না, রেজিস্ট্রেশন হচ্ছে না, কারণ রেজিস্ট্রেশন কস্ট ভেরি হাই। এটা তো রেজিস্ট্রেশন কস্ট না, আবার গেইন ট্যাক্স রেজিস্ট্রেশন কস্টের পার্ট না। অনুষ্ঠানে চামড়া শিল্পের উৎসে কর 3% থেকে কমানোর দাবি জানান এই খাতের ব্যবসায়ীরা। আমরা দেখব প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের কিছু কমপ্লায়েন্ট ট্যাক্স দেওয়া আছে, যেহেতু আমাদের ট্যাক্সটাকে আমরা রোধ করতে পারি না, ট্যাক্স নেটটা আমাদের বড় না, ফলে আমাদের পলিসি মেজার নিতে হয় এবং এই পলিসি মেজারের প্রথম শাস্তিটা চলে যায় হলো কমপ্লায়েন্ট ট্যাক্স দেওয়া। এছাড়াও আলোচনায় অংশ নিয়ে ভ্যাট প্রদানে নানা হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা। এসবকে গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেয় এনবিআর। আমরা যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে তাদেরকে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।
বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলোচনা করেছেন। বুধবার দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠকের পর জয়শঙ্করের সঙ্গে একান্ত আলোচনায় খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বৈঠক নিয়ে নিজের এক্স হ্যান্ডেল ও ফেসবুকে জয়শঙ্কর লিখেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি নিয়েও তাদের আলোচনা হয়েছে। দুই পক্ষই নিয়মিত যোগাযোগ রক্ষায় একমত হয়েছে। ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে আগামীকাল একই বিমানে মরিশাসে যাবেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত, জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বুধবার সচিবালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। পরে পরিবেশ মন্ত্রী জানান, ভারত নবায়নযোগ্য জ্বালানিতে অনেক শক্তিশালী। এ ব্যাপারে বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে বিস্তারিত জানার জন্য সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত। প্রণয় বর্মা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে একসঙ্গে কাজ করবে দুই দেশ। আগামী 11 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন নির্বাচন 2026-28। এই উপলক্ষে রাজধানীর হোটেল শেরাটনে উইংস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের উদ্যোগে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিতি নির্বাচিত ইশতেহার উপস্থাপন ও গালা নাইট অনুষ্ঠিত হয়। প্যানেল লিডার আবরারুল আলম বলেন, নির্বাচিত হলে ব্যবসা সহজীকরণ ও ব্যবসা বান্ধব নীতিমালা প্রণয়ন করা হবে। শেষ করছি পূবালী ব্যাংক প্লেসে বিজনেস টাইম। ধন্যবাদ।